সম্প্রতি 100 দিন সম্পন্ন হচ্ছে নতুন রাজ্য সরকারের। এই নিয়ে বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রীও ব্যক্ত করেছে এই 100 দিনের পরিকল্পনা এবং কতটা কর্মযোগ্য করেছে 100 দিনে। কি বলবেন এই বিষয়ে? নমস্কার। সবার প্রথমেই আমি আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাবো এই নতুন সরকারকে বহুমত সাপোর্ট দিয়ে নিয়ে আসার জন্য। এবং এই মাসের 9 তারিখ 9 তারিখ আমাদের 100 দিন পূর্ণ হয়েছে সরকারের। 100 দিনের মধ্যে সরকার যে কাজকর্ম করেছে সেটা যদি একটু ভালো করে আমরা বিচার বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সরকার প্রত্যেকটা স্তরের, মানে সমাজের যত স্তরের মানুষ আছে প্রত্যেকটা স্তরের মানুষের ওপরেই কাজটা করেছে এই 100 দিনে। এবং সমাজে যতগুলো সেক্টর আছে, সেই মানে বিষয় আছে, সেক্টর আছে, সেই সেক্টরগুলোর উপর কাজ করেছে। আমি যদি একটু বলি ভেঙে, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। সেটা হচ্ছে সমাজে ধরুন আশা কর্মী, মানে একদম নিম্নস্তর, মানে যারা কাজ করে, সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, অস্থায়ী কর্মী। সরকার তার প্রথম বাজেটে, পূর্ণাঙ্গ বাজেটে এই প্রত্যেকটা শ্রেণীর কর্মচারীদের কিন্তু কিছু না কিছু ভাবে মায়না বাড়িয়েছে। আশা কর্মীদের 5,000, সিভিক ভলেন্টিয়ারদের সম্ভবত 2,000, এরকম কিছু কিছু করে বাড়িয়েছে প্রত্যেকটা শ্রেণীকেই। সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের লড়াই ছিল ডিএ, এই ডিএটাও পর্যন্ত সরকার 20% ডিএ ডিক্লেয়ার করেছে। এরপরে আসি আপনার বিভিন্ন সেক্টর, সমাজের বিভিন্ন সেক্টর বলতে ধরুন একটা মানুষকে ভালোভাবে জীবনযাপন করতে গেলে যেগুলো দরকার পড়ে, সেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান। এই প্রত্যেকটা জিনিসের উপর সরকার তার বাজেটে তার কাজের মধ্যে দিয়ে প্রকাশ করতে পেরেছে এবং দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, যদিও সময়টা অনেক কম, যে সরকার কিন্তু গুরুত্ব দিয়ে কাজগুলো করছে। যেমন ধরুন আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে দেখি, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বাজেটে যে বাজেটের যে টাকা অ্যালটমেন্ট, এই টাকা অ্যালটমেন্টটা অভূতপূর্বভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বেড়েছে। সম্প্রতি 2-3টে উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন, বা হয়তো অনেকে যারা খবর গুলো ফলো করে তারা দেখেছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী শারদদাস বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে হাসপাতালগুলো ভিজিট করছেন, কাজের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তারপরে আমাদের জলজান্ত উদাহরণ, একদম নয়াটি হাসপাতালে গেলেই বোঝা যাবে যেভাবে কর্মযজ্ঞ শুরু হয়েছে। বিল্ডিংটা সেই আমরা ছোটবেলা থেকে দেখছি হাসপাতালটা তৈরি হয়েছে, তারপরে আমার মনে হয় না কোনোদিন এইভাবে রিপেয়ার রিনোভেশনের কাজ হয়েছে। এখন আপনারা হাসপাতালে গেলে যেটা দেখতে পাবেন, সম্প্রতি বোধহয় সম্ভবত 1,60,00,000 টাকার মতো একটা অ্যালটমেন্ট এসছে নয়াটি হাসপাতালের ক্ষেত্রে। এবং কিছুদিন আগে হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডারও বেরিয়েছে, যেটা ইন্টেরিয়ারে দেখা যায় যে শহরের অঞ্চলে তো প্রচুর নার্সিংহোম আছে, প্রচুর হসপিটাল আছে, ঠিক আছে, কিন্তু ইন্টেরিয়ারে, গ্রামীণ ক্ষেত্রে এই জায়গাটা খুব খুব প্রেরণাদায়ক। মানে মানুষ রাত্রিবেলা হাসপাতালে মানে শখে যায় না, বা শিডিউল ট্রিটমেন্ট করতে যায় না, বিপদ আপদ ইমার্জেন্সি হলেই যায়। কিন্তু হাসপাতালে গিয়ে যদি ডাক্তার না পায়, সেই মানুষটার পক্ষে খুব প্যাথেটিক। এবং গ্রামের মানুষ, তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ। পাশাপাশি এটাও দেখতে হবে যে একটা ডাক্তার হাসপাতালে কেন থাকে না রাত্রিবেলা। আমাদের গভর্নমেন্ট কিন্তু মানবিকভাবে সেগুলো লক্ষ্য করেছে, সেগুলো বুঝতে পেরেছে যে ডাক্তার রাত্রিবেলা থাকবে হাসপাতালে ঠিকই, কিন্তু ডাক্তারকে একটা প্রপার থাকার জায়গা দিতে হবে। ডাক্তারের যে কোয়ার্টারগুলো, নার্সদের যে কোয়ার্টারগুলো, এগুলো বহুদিন ধরে রক্ষণাবেক্ষণ হয় না, যার জন্য হাসপাতাল মানে হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে যে এই কোয়ার্টারগুলো যেন পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষণাবেক্ষণ হয়, তাতে যেন এসি থাকে, মানে ডাক্তার বা নার্সদের, এদের কারোর যেন কোনো সমস্যা না হয়, যাতে এরা ট্রিটমেন্টটা ঠিকঠাক দিতে পারে। গভর্নমেন্ট কিন্তু এই দিকটা নজর রেখেছে। এরপর আসি তারপর আরেকটা কথা বলি, যেটা হচ্ছে হাসপাতালে যে খাবারের মান।
আমাদের সরকার প্রথমে এসে মুখ্যমন্ত্রী কিন্তু এই ব্যাপারটায় নজর দিয়েছে। তিনি নিজে বুঝতে পেরেছেন যে রোগীদের যে খাবারের ব্যাপারটা, খাবারের মান উন্নয়নের জন্য তিনি চেষ্টা করেছেন তার মানে সরকারি সীমাবদ্ধতার মধ্যে থেকে। যেটা 54 টাকা করে বরাদ্দ ছিল, 54 টাকায় একটা মানুষকে 3 বেলা আপনি কি খাবার দিতে পারেন, আগের সরকার সেটা কিন্তু দিচ্ছিল। এখন সেটা বাড়িয়ে সম্ভবত 110 টাকার আশেপাশে হয়েছে। আস্তে আস্তে চেষ্টা করছে, সময়টা সবে 100 দিন পার হয়েছে। এরপর আসি আমরা শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা ব্যবস্থায় সরকার যথেষ্ট সচেতন। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা দেখি, শিক্ষা ব্যবস্থা সাধারণত 3টে পার্ট। একটা প্রাইমারি স্টেজ, একটা হায়ার সেকেন্ডারি স্টেজ, তারপরেরটা হচ্ছে উচ্চশিক্ষা, যেটা পরে বিশ্ববিদ্যালয় স্টেজ। এই প্রাইমারি স্টেজে, হায়ার সেকেন্ডারি স্টেজে যে স্কুলগুলো, সরকারি স্কুলগুলো, সেই স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচারের দিকে, যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ভেঙে গেছিল, বেশ কিছু স্কুলের ছাদ দিয়ে জল পড়তো, স্কুলের বিল্ডিং ঠিক ছিল না। তারপরে স্কুলের সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষক ছাত্রের সম্পর্ক, শিক্ষক ছাত্রের রেশিও, এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট আস্তে আস্তে দেখতে শুরু করেছে এবং এটা আস্তে আস্তে ঠিকঠাক করবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার লাগবে। মিড ডে মিলেও আমূল পরিবর্তন, মিড ডে মিলেও আমূল পরিবর্তন হয়েছে, বাজেট বৃদ্ধি হয়েছে। এবং আমি আমার অঞ্চলে দাঁড়িয়ে থেকে বলবো যে দেখুন, বিগত যে সরকার চলে গেছে, সেই সরকার শিক্ষাটাকে কিভাবে দেখতে বলুন তো। চোখের সামনে আমরা 21 নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি যে একটা স্কুল ছিল, স্কুলটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, নিশি বিশ্বাস স্কুল সম্ভবত। স্কুলটা একদম মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছে, হয়তো সাপকোপের আড্ডা হয়ে গেছে। স্কুলটা টোটালি বন্ধ, সম্ভবত সিপিএম এর আমলেই বন্ধ হয়েছে। তারপরে তৃণমূল সরকার আর ওটা খোলার কোনো চেষ্টাও করেনি। পাশাপাশি দেখা গেছে যে প্রাক্তন বিধায়কের স্কুল রমরমিয়ে চলছে। এই জিনিসগুলো গত সরকার তার শুধু তাদের নিজস্ব মুনাফা লাভের জন্য করেছে, কিন্তু এই সরকারের আপাতত চিন্তা ভাবনায় সেরকম কোনো লক্ষ্য নেই। চিন্তা ভাবনাটা খুব পরিষ্কার, খুব ক্লিয়ার। সরকার ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দিয়েছে, পরিকাঠামোগত দিকে নজর দিয়েছে, এবং যেটা করেছে সেটা হচ্ছে প্রাইভেট স্কুলগুলো যে রমরমিয়ে বিজনেস করছে তার অথেন্টিক অ্যাপ্রুভাল আছে কিনা, তাদের ফি স্ট্রাকচার নিয়ে, ফি স্ট্রাকচার যে হিউজ পরিমাণ ফি স্ট্রাকচার বাড়িয়ে দেওয়া, এগুলো কোথাও কন্ট্রোল করা যায় কিনা। কেন, যেহেতু সরকারি ইনফ্রাস্ট্রাকচারটা বিগত বেশ কয়েক বছর ধরে নষ্ট হয়ে গেছে, তাই আমার আপনার বাড়ির বাচ্চারা, আমরা সবাই চাই ভালো স্কুলে পড়াবো, ফলে আমরা সরকারি স্কুলটাকে অ্যাভয়েড করছি, যেটা যে সত্যটা স্বীকার করা ছাড়া উপায় নেই। ফলে আমরা পড়াতে গিয়ে এই যে প্রাইভেট স্কুলের এই যে ফিজ নিজের মতো করে বাড়ানো, যখন খুশি বাড়ানো, এই জায়গাটা কোথাও কন্ট্রোল করা যায় কিনা, এই ব্যাপারে সরকার কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে। পাশাপাশি আসি বিশ্ববিদ্যালয় স্তরের কথা। এই বিশ্ববিদ্যালয় স্তরে কিন্তু আমাদের হায়ার এডুকেশন মিনিস্টার পরিষ্কার ভাবে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এটা একটা সার্কাসে পরিণত করেছে গত সরকার। আমি নিজে জানি কোনো বিশ্ববিদ্যালয়, যেমন বালুরঘাট বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ভাইস চ্যান্সেলর আছে, আর কেউ নেই। বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে 2-4 করে স্টাফ। আপনি যান সল্টলেকে 2-3টে বিশ্ববিদ্যালয় পাবেন, হেলথ ইউনিভার্সিটি পাবেন, তার থেকে মনে হয় আমার নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনের বিল্ডিং বড়, বা প্রফুল্ল সেনের বিল্ডিং বড়। কোনো একটা সামান্য কলেজ, কোনো একটা ছোট্ট বিল্ডিং, তাকে একটা ইউনিভার্সিটির নাম দিয়ে কাউকে ভাইস চ্যান্সেলর বসিয়ে দিয়ে এইভাবে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করে গেছে। এবং এটার পিছনে আরেকটা যেটা কাজ করেছে, খোঁজ নিলে জানতে পারবেন, কান পাতলে জানতে পারবেন। গত সরকারের যে বিগত শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এই পার্থ চট্টোপাধ্যায় ডিগ্রি করেছিলেন, তার যে ডক্টরেট ডিগ্রিটা, তার এই ডক্টরেট ডিগ্রিটা করতে গিয়ে যারা যারা ছিলেন, ওই গাইড থাকে, কো গাইড থাকে, এগুলো থাকে, তো তারা প্রত্যেকেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে কাজ করি, আমি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ,
আমি একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, সেই সূত্রে কিন্তু আমি এগুলো জানি। এর পর আসছি আপনার দুর্নীতি। দুর্নীতি রোধে সরকার কিন্তু বদ্ধপরিকর। এই এবং সরকারের আমলে বলুন। দুর্নীতি দমন আইন যেটা আছে এই বিষয়ে কি বলবেন? না, দুর্নীতি দমন আইন তো ঠিকই আছে। দেখুন, সরকার যে কোনো আইনই আনে জনগণের কথা ভেবে, জনগণের ভালোর জন্য চিন্তা করে এবং দেশের উন্নতির জন্যই সরকার যে কোনো আইন আনে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বা আমরা যারা সরকারের মধ্যে থাকি, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, যেমন সরকারে থাকা সব লোকগুলো সমান হয় না, মেন্টালিটিও সমান হয় না। তারা কিন্তু আইনটাকে গলতভাবে ইস্তেমাল করে, যেটা আগের সরকার যেটা আগের সরকার প্রচন্ডভাবে করতো। ফলে আজকে দেখুন না, আপনি যে কোনো আইনে একটা, এই ধরুন অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে, মানে আগে যেটা লক্ষ্মীর ভান্ডার হিসাবে চলতো, এটা কাদের কাদের জন্য? এটা এটা হচ্ছে সমাজে যারা একদম নিম্ন স্তরের মানুষ, যাদের মানে কিছু দিলে, মানে সে 1000 দিক 1500 দিক একটা সামান্য ভাতা দিলে তারা অন্তত তাদের কাজটুকু যাতে করতে পারে। যদিও এটা মানে এমন কোনো অ্যামাউন্ট নয় যে তার খুব একটা সুবিধা হবে, তবু কিছুটা হেল্প করা। যারা যোগ্য। হ্যাঁ, কিন্তু এগুলো দেখার দায়িত্ব কাদের ছিল? জনপ্রতিনিধিদের, লোকাল স্তরে, বিধায়ক স্তরে। কিন্তু এরা ওই জায়গাটা, নিজেদের দায়িত্বটা মনে হয় না ঠিকঠাক করে পালন করেছে। সেই কারণে কি অনেক পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছে বিগত সরকারের আমলে? অবশ্যই তাই। বিগত সরকারের তো অনেক ক্ষমতা ছিল, মানে মহিলাকে পুরুষ বানিয়ে দিয়েছে, পুরুষকে মহিলা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে আমরা ছোটবেলা পড়েছিলাম মোহাম্মদ বিন তুগলক, দেখিনি, কিন্তু বিগত সরকারে দেখেছি মোহাম্মদ বিন তুগলককে। আপনার কাছে শেষ প্রশ্ন, তৃণমূলের সরকারের মুখ্যমন্ত্রী আর বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কি পার্থক্য দেখলেন? দেখুন, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সবে 100 দিন বয়স হয়েছে, আর তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর 15 বছর। অন্তত 15 বছর টাইম দিন, তাহলে তো কম্পেয়ারটা। কিন্তু এই 100 দিনে যেটুকু করেছে তাতে কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে গেছে যে একজন খুব ট্রান্সপারেন্টলি কাজ করতে চাইছে, আর আরেকজন একদম ঘোলা, মানে অস্পষ্টতার মধ্যে, অদৃশ্যের মধ্যে একটা বাতাবরণ রেখে কাজ করেছে, যেটা আপনি কিছুই বুঝবেন না। যদি বলেন কেন ট্রান্সপারেন্সির মধ্যে পরিষ্কার হয়েছে, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এইবারের ভোটের একটা ইস্যু ছিল এই লক্ষ্মীর ভান্ডার, অবশ্যই ছিল, সেটা অন্নপূর্ণা ভান্ডার আমরাও বলেছিলাম। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকার দিয়েছিল, ছেলেদের দিয়েছে, যারা মানে পাওয়ার যোগ্য নয়, যারা আর্থিকভাবে সবল তাদেরও দিয়েছে, এক কথা কাউকে বাদ দেন। কিন্তু আমাদের সরকার এটাকে যে অন্নপূর্ণা যোজনার আন্ডারে অন্নপূর্ণা ভান্ডার দিতে চাইছে, দেখো একটা প্রসেস হলো, এই লাস্ট 2 মাস 3 মাসে একটা প্রসেস হয়েছে। বেশ কিছু মহিলা হয়তো পায়নি, তারাও আগামী দিনে ভেরিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। কিন্তু আমি যেটা বলার জন্য এতগুলো কথা বলছি, সেটা ওই পোর্টালটায় গেলে বুঝতে পারবেন যে ক্লেম অ্যান্ড অবজেকশনের একটা জায়গা রেখেছে গভর্নমেন্ট ক্লেম অ্যান্ড অবজেকশনের জায়গাটা রেখেছে, যেটা কিনা আগের সরকারের ক্ষেত্রে এগুলো কোনোটাই ছিল না। মানে ধরুন, আপনি মনে করছেন আপনার পাশের বাড়ির মহিলাটা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নন, তারা আর্থিকভাবে সবল, কিন্তু তারা গভর্নমেন্টের কাছে ডেটাটা মানে গোপন করেছে, বা গভর্নমেন্টের কোনো প্রতিনিধি তাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাহলে এই প্রতিবাদটা কোথায় হবে, কে করবে? তার জন্য আপনাদের জায়গা দিয়েছে সাধারণ। তাহলে কি বর্তমানে স্বচ্ছ সরকার গড়ার লক্ষ্যে বিজেপি অবশ্যই, মানে জনগণকে জায়গা দিয়েছে। দেখুন, দুর্নীতি রোধে সরকার জিরো টলারেন্স, সরকারের মেন্টালিটি এই জায়গায় আছে। কিন্তু সরকারকে তো সাহায্য করতে হবে, শুধু সরকারি কর্মচারীরা না, আপামর জনতা যারা দুর্নীতির বিরোধিতা করে তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে, তাহলে তাদেরকেও তো এগিয়ে আসতে হবে, তাদেরকেও তো বলতে হবে সরকারকে যে সরকারের পক্ষে তো প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রপার ভেরিফিকেশন করা সম্ভব না। যার জন্যই সরকার কিন্তু ওই জায়গাটা দিয়েছে, যে অবজেকশনের জায়গাটা, যে আপনার যদি মনে হয় আপনি অবজেকশন দিন, সরকার কিন্তু ভেরিফিকেশন করে তারপরে সিদ্ধান্তটা নেবে। ঠিক একই রকম ভাবে আমি আপনাকে বলছি, একই রকম ভাবে আরো 2-3টে উদাহরণ আছে, যে
মেয়েদের ক্ষেত্রে একটা টোল ফ্রি নাম্বার করেছে। হ্যাঁ, তারপরে ধরুন কোথাও যদি নিয়ম ভঙ্গ করে কেউ, পুলিশ তার জন্য একটা টোল ফ্রি নাম্বারটা করেছে। আহ, এবং ভেরি রিসেন্ট পেপারে অ্যাড দিয়ে একটা সরকার কমিটিও করেছে। সেই কমিটিটা কি, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট এবং এই 2000 মানে চৌঠামের আগে থেকে 2011 পর্যন্ত এই লাস্ট 15 ইয়ার্স টার্মে যদি কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস থাকে, কোনো ইললিগাল কাজ থাকে, তার জন্য কিন্তু এক্স বিচারপতি, এক্স জাজ, সম্ভবত জাজ ওই বিশ্বজিৎ বসু, তার আন্ডারে একটা কিন্তু এনকোয়ারি কমিশন সরকার কিন্তু গঠন করেছে এবং যে কেউ সেখানে গিয়ে এই ব্যাপারে সামনে আনতে পারে, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। 100 দিনে বিজেপি সরকার গঠন হয়েছে এবং তারা কার্যকলাপ করছে নৈহাটিবাসীর উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওটা নৈহাটিবাসী, বুঝলাম না, আরেকবার বলুন। এই 100 দিন পূর্ণ হয়েছে এই সরকারের, নৈহাটিবাসীকে কি শুভেচ্ছা জানাবেন এই বিষয়ে? দেখুন, নৈহাটিবাসীকে শুভেচ্ছা জানাবো, যে নৈহাটিবাসীকে বলবো যে আপনারা 100 দিন সরকারকে সময় দিয়েছেন। এই মুহূর্তে নৈহাটিবাসীর সামনে দুটো যন্ত্রণা আছে এই মুহূর্তে। একটা হচ্ছে এই বর্ষা হচ্ছে জল যন্ত্রণা, আর দ্বিতীয়টা হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডারে কিছু সমস্যা আছে যেটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই, মেনে নিতে হবে। কারোর অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি, তারা হয়তো প্রকৃতপক্ষেই যোগ্য। তা আমি বলবো যে আর কিছু সময় দিন, এই জিনিসগুলো মিটে যাবে। একটু সময় দিতে হবে, ভেরিফিকেশনের কাজও চলছে। আর এই তো বর্ষাটা গেল, বিভিন্ন রকম মাস্টার প্ল্যানিং এর কাজ চলছে, প্রজেক্ট সাবমিট হয়েছে, আমাদের বিধায়ক সাহেব চেষ্টা করছে, জল যন্ত্রণাটাও মিটে যাবে। এরপর তো মিউনিসিপ্যালিটি ইলেকশন আসবে, নতুন বোর্ড হবে, তারাও এটা চেষ্টা করবে। আপনার নাম? আমার নাম পার্থ ঘোষ, নৈহাটি মন্ডল 2 জেনারেল সেক্রেটারি। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।